ছাত্রছাত্রীরা। তো চলো, আজকে হচ্ছে আফ্রিকার শেষ অংশ তোমাদেরকে পড়াবো। তোমাদের প্রচুর রিকোয়েস্ট, স্যার আফ্রিকা শেষ করতে হবে, আফ্রিকা শেষ করতে হবে। চলো আগে আফ্রিকায় শেষ করে দিই নাকি, অর্থাৎ আফ্রিকা কবিতাটা শেষ করে দিই। দেখো, প্রত্যেকটা ক্লাসের মতো এই ক্লাসেও তোমাদেরকে একটা আমি কোটেশন দেবো। সেই কোটেশনটা তোমরা ভালো করে প্রথমেই লিখে নেবে, কারণ তোমাদের নোটসে ইউজ করার জন্য এই কোটেশনটা ভীষণ ভীষণ জরুরি, তাই না? তো চলো, বিশিষ্ট বিশিষ্ট সমালোচক সেই ভ্রুদেব চৌধুরী একটা কথা বলেছিলেন, আর এটা তোমরা লিখে নেবে কোটেশন দিয়ে। রবীন্দ্রনাথ ছিলেন স্বভাবত কবি হাইফেন গীত কবি পূর্ণচ্ছেদ, এটা কোটেশনের মধ্যে থাকবে কিন্তু। তার সৃষ্টির বিষয়ের সঙ্গে বিষয়ীর নিরন্তর আত্মসংযোগের ফলে যার সৃষ্টি হলো তা রবীন্দ্র সাহিত্যেও অনুপম গীতি কবিতার গুচ্ছ। এই কোটেশনটাকে তোমরা ভালো করে রেডি করবে, অর্থাৎ তোমাদের নোটসের ফিনিশিং টাচে আমি যে প্রত্যেকটা কোটেশন দিয়ে গেছি এগুলো তোমাদের কাজে লাগবে। আপাতত আর কিছু কোটেশন দেওয়ার নেই, বাকি যে কোটেশন থাকবে সেই কোটেশনগুলো আমি তোমাদেরকে কি করব না লাস্টে দিয়ে দেবো, অর্থাৎ যখন আমি নোটস লিখাবো তখন তোমাদেরকে এই কোটেশনগুলো আমি দিয়ে দেবো। সো ডোন্ট ওয়ারি। তো চলো শুরু করি ইন দ্য সেন্স আমি এখান থেকে যেমনভাবে তৈরি করেছি আমি ঠিক তোমাদেরকে একইভাবে বোঝাবো, এবং আমি এখান থেকে বলে দিই এই শেষ পার্ট থেকে কয়েকটা শব্দের অর্থ এমসিকিউতে বারবার আসে। তো সেই শব্দের অর্থগুলোকে আমি গুছিয়ে রেখেছি, অর্থাৎ যেগুলো বারবার আসে সেগুলোর দিকে এক নজর রাখবে। আমি ক্লাস করতে করতে বলে দেবো যে কোন কোন শব্দের অর্থগুলোকে তোমরা খুব ভালো করে কয়ে রাখবে, কারণ এগুলো আসবে মানে দুটো শব্দ বলে দেবো আমি আর দুটো অর্থ বলে দেবো। এখান থেকে তোমরা ধরে রাখতে পারো যে 1 নাম্বার এমসিকিউ শিওর শর্ট, একটা এমসিকিউ শিওর শর্ট, অর্থাৎ এখান থেকে আফ্রিকার যে এমসিকিউটা আসবে সেটা আমি তোমাদেরকে বলে দেবো। চলো তো শুরু করি আমরা সময় নষ্ট না করে। কি বলছে, কতটা হয়েছিল আমাদের? চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, অর্থাৎ তৃতীয় স্তবকে আমরা এখানে শেষ করেছিলাম। আজকে শেষ অংশ শুরু হচ্ছে, তো শুরু করি। সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায়। আচ্ছা বলো তো, ঘটনাটা কোথায় গিয়ে শেষ করেছিলাম? আফ্রিকাতে ইউরোপিয়ান সাম্রাজ্যবাদী শক্তির এন্ট্রি হয়ে গেছে। সেখানে যেয়ে তারা কি করছে? একটা ভীষণ তাণ্ডব লীলা চালাচ্ছে না, অর্থাৎ আফ্রিকাকে ধ্বংস করে দুমড়িয়ে মুড়িয়ে পুরো শেষ করে দিচ্ছে। আফ্রিকার মানুষকে কেটে তছনছ করে দিচ্ছে। আফ্রিকার মানুষ নর নারী যে যা ছিল তাদের উপরে একটা অকথ্য অত্যাচার চালাচ্ছিল ইউরোপিয়ান সাম্রাজ্যবাদী শক্তি। এখানে তাদের বলতে কাদের বলা হচ্ছে জানো? এই ইউরোপিয়ান সাম্রাজ্যবাদী শক্তিদেরকেই বোঝানো হচ্ছে। এবার কি বলছে শোনো, সমুদ্র পাড়ে সেই মুহূর্তে একদিকে যখন আফ্রিকার মধ্যে ইউরোপিয়ান সাম্রাজ্যবাদী শক্তি কি করছিল? অত্যাচার করছিল, মানুষের রক্তের বন্যা বইয়ে দিচ্ছিল। সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায়, অর্থাৎ ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিদের নিজেদের জায়গায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। বাহ! একদিকে আফ্রিকাতে ইউরোপিয়ান শক্তি অত্যাচারের পুরো চূড়ান্ত রূপ নিয়ে নিয়েছে, এদিকে তাদের যেখানে বাড়ি অর্থাৎ ইউরোপের মধ্যে সেখানে সুন্দরের আরাধনা হচ্ছে, মানুষের জয়গান গাওয়া হচ্ছে, সেখানে মন্দিরে পূজার ঘণ্টা বাজছে, অর্থাৎ মানুষ একটা শান্তির বার্তা। মন্দির কি? মন্দির একটা শান্তির জায়গা, সেই শান্তির বার্তা তারা বহন করছে। মানে দেখো, যাকে বলে না ঢঙি, একটা মানুষ ভিতরে রাক্ষস আর উপরে কি দেখাচ্ছে যে আমি কতটা সাধু, একবার দেখে নাও। অর্থাৎ ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তির এই মুখোশটাকে রবীন্দ্রনাথ এখানে তুলে ধরেছেন। কি বলছেন? একদিকে তারা আফ্রিকায় অত্যাচার করছে, এদিকে তাদের নিজেদের জায়গায় তারা সুন্দরের আরাধনায় ব্যস্ত, শান্তির বার্তা দিতে তারা উদ্গ্রীব হয়ে আছে। কি বলছে তারা? না, মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, অর্থাৎ পবিত্রতার জয়গান গাওয়া হচ্ছে, শান্তির বার্তা দেওয়া হচ্ছে। আর কি? সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে,
অর্থাৎ মানুষের কল্যাণের জন্য তারা দেবতার কাছে কি করছে না উপাসনা করছে, যাতে মানুষের কল্যাণ হয়। বাবা, রূপটা শুধু দেখো, মুখোশটা শুধু দেখো সাম্রাজ্যবাদী শক্তির। আফ্রিকাতে মানুষের রক্তের বন্যা বইয়ে যাচ্ছে নিজের স্বার্থের কারণে, অথচ নিজেদের জায়গায় তারা ঈশ্বরের কাছে উপাসনা করছে মানুষের মঙ্গল করো বলে। অ্যাকচুয়ালি জানো তো, মানুষের এটাই রূপ, একটা হচ্ছে মুখ আর একটা হচ্ছে মুখোশ। অর্থাৎ মুখটা কি বলতো, মুখটা হচ্ছে তার আসল চেহারাটা, আর মুখোশটা কি, যেটা দিয়ে সবসময় সে তার আসল চেহারাটাকে ঢেকে রাখে। সাম্রাজ্যবাদী শক্তিও কিন্তু তাই করছে, তারা নিজেদের আসল চেহারাটাকে ঢেকে রেখেছে নিজেদের জায়গায়। আর আফ্রিকায় কি করছে, তাদের যে মুখটা অর্থাৎ তাদের যে দানবীয় পিশাচীয় লালসাটা, সেটার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন আফ্রিকাতে। শিশুরা খেলছিল মায়ের কোলে, নিজেদের জায়গায় কোনো অশান্তি নেই। শিশুরা মায়ের কোলে খেলছে মানে কি, তারা শান্তিতে আছে, নিরাপদে আছে। শিশুর সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল কোথায়, তার মায়ের কোল। একটা শিশু মায়ের কোলে খেলছে মানে কি, সেখানে কোনো অশান্তি নেই, সেখানে কোনো যুদ্ধ নেই, সেখানে কোনো ভয়ের কারণ নেই। তাই শিশুরা নিশ্চিন্তে আছে তার মায়ের কোলে। আচ্ছা, আফ্রিকায় কি তার শিশুরা মায়ের কোলে খেলতে পারছে না? সেখানে সাম্রাজ্যবাদী শক্তি পুরো ছিঁড়ে নিয়ে যাচ্ছে আফ্রিকাবাসীকে পুরো শেষ করে দিচ্ছে তারা কি, তাদের অত্যাচারের দানবীয় শক্তিতে। তো এখানটাতে কবি সেই রূপটাকেই আমাদের সামনে হাজির করেছেন। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। কোথায়? সাম্রাজ্যবাদী শক্তিদের নিজেদের আবাসস্থলে মানুষের মধ্যে সুন্দরের আরাধনা জেগে উঠেছিল। অর্থাৎ সেখানে কোনো অশান্তি নেই, সেখানে কোনো হিংসা নেই, সেখানে কোনো উৎকণ্ঠা নেই। উৎকণ্ঠা মানে টেনশন, উৎকণ্ঠা নেই, কোনো কিছুই নেই। সেখানে সবাই নিরাপদ, শান্তিতে আছে। অথচ সেইখানকার মানুষ কি করছে, অন্য মহাদেশে গিয়ে, সেখানকার অন্য মহাদেশে গিয়ে অর্থাৎ আফ্রিকায় গিয়ে সেখানে আগুন ধরিয়ে দিয়েছে। অর্থাৎ সেখানের মানুষের জীবনকে অশান্তিতে ভরিয়ে দিয়েছে। আর মুখোশটা কি করেছে, কি মুখোশটা পড়েছে সাম্রাজ্যবাদী শক্তি, না মুখোশটা পড়েছে পুরো ধ্বংসের রূপটা নিয়ে এসে। কেমন ধ্বংসের রূপ, না আফ্রিকাকে ধ্বংস করে দেবো আর নিজেদের জায়গায় দেখাবো যে আমরা কতটা শান্তির বার্তাবহ। তোমরা জানো এই প্রত্যেকটা মহাদেশ, প্রত্যেকটা সাম্রাজ্যবাদী শক্তি, প্রত্যেকটা ধনী মানুষ, ধনতান্ত্রিক সম্প্রদায়ের যারা প্রতিনিধি, তাদের এই দুটো করে রূপ থাকে। অ্যাকচুয়ালি যে কোনো মানুষের দুটো রূপ থাকে, একটা হচ্ছে মুখ, একটা হচ্ছে মুখোশ। যেটা তোমরা দেখো সেটা হচ্ছে মুখোশ, যেটা হচ্ছে মুখ সেটা তোমরা কখনোই দেখো না। তাই আমি কি বলি, আমরা যা দেখি তা ঘটে না, আর যা ঘটে তা আমরা দেখি না। যেমন ধরো, আমি আমাকে একটা উদাহরণ দিচ্ছি। তোমরা যখন আমাকে স্কুলে দেখো বা স্কুলের ক্লাসে দেখো, তোমরা কি আমার মুখ দেখো? না, আমার মুখোশ দেখো। তার মানে কি, আসল যে মহেশ্বর স্যার সে কিন্তু স্কুলে নেই। স্কুলে কে আছে? একটা মুখোশ পরা আছে, একটা গেট আপ নেওয়া আছে, যেখানে তোমাদের দেখে মনে হয় একটা মানুষ যে অনাবিল ভদ্র। বাট মানে কিন্তু আমার পাড়াতে যারা থাকে, যারা আমার বন্ধু বান্ধব, যেখানে আমি আড্ডা দিই, যেখানে আমি গল্প করি, সেখানে কি আমার মুখোশ থাকে? না, সেখানে আমার মুখ থাকে। সেখানে আমি একটা সাধারণ মানুষের মতো, যেখানে আমার স্টুডেন্ট নেই, সেখানে আমি দুটো অশ্লীল কথা বলবো, সেখানে আমি একটু লোফার টাইপের ভাব দেখাবো। এটা বাস্তব, এটা আমার মুখ। কারণ আমিও মানুষ, তোমাদের মধ্যে যা প্রবৃত্তি আছে আমার মধ্যেও সেম প্রবৃত্তিগুলো আছে। শুধু তোমাদের সামনে মুখোশ পরে থাকি, আমরা দেখাই না, আর যেটা আমি সেটা আমার বন্ধুদের সামনে প্রকাশ পাই। বুঝতে পারলাম? সাম্রাজ্যবাদী শক্তিও তাই করছে। ইউরোপিয়ান সাম্রাজ্যবাদী শক্তি নিজেদের জায়গাতে নিজেদেরকে কি প্রমাণ করছে, আমরা শান্তির বার্তা নিয়ে যাচ্ছি, মুখোশ। উল্টোটা কি হয়েছে, যখন তারা আক্রমণ করছে, তারা যে কতটা হিংস্র, তারা যে কতটা অমানবিক, সেটা আফ্রিকার মানুষ বুঝতে পারছে। এই ধনতান্ত্রিক সম্প্রদায়ের মানুষগুলো কতটা নিষ্ঠুর হতে পারে অর্থের জন্য, সম্পদের জন্য। অথচ দেখো, এই মানুষগুলো কখনো ভাবেই না যে তারা জন্মেছে, তারা একদিন এই পৃথিবী ছেড়ে যাবেই। এটা ভুলেই যায়। আসলে আমরা সবাই ভুলে যাই যে আমরা প্রতিনিয়ত একটা করে স্টেপ কোন দিকে এগিয়ে যাচ্ছি, আরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। এটা আমরা কখনো ভাবিই না। চলো নেক্সট পার্ট। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস। যে প্রশ্নটা বারবার রিপিট করে, তোমাদের যে কোনো কোশ্চেন ব্যাংক
টেস্ট পেপার, যেখানে দেখবে প্রদোষকাল শব্দের অর্থ কী। আজকে তোমরা ক্লিয়ার করে নাও, প্রদোষকাল শব্দের অর্থ হচ্ছে সন্ধ্যাবেলা। কখনোই সন্ধ্যা লিখবে, সন্ধ্যাবেলা লিখবে, অনেক বইয়ে আছে গোধূলি, অনেক জায়গাতে অনেক রকম অর্থ আছে, তোমরা কিন্তু তা করবে না। অ্যাকচুয়ালি প্রদোষ যখন পড়বে, প্রদোষ শব্দের অর্থ হচ্ছে সন্ধ্যা, আর প্রদোষকাল যখন তোমাদের থাকবে তখন তোমরা লিখবে সন্ধ্যাবেলা। খেয়াল রাখবে, প্রদোষ যখন বলবে, প্রদোষ শব্দের অর্থ কি, দুটোই অপশানে থাকবে, সন্ধ্যা আর সন্ধ্যাবেলা। প্রদোষ মানে হচ্ছে সন্ধ্যা, আর প্রদোষকাল মানে হচ্ছে সন্ধ্যাবেলা। ক্লিয়ার? এটা মাথার মধ্যে বোস করে নাও। কেন বলো তো? আমি কোনো রিস্ক নিই না কখনো। তার কারণ হচ্ছে উত্তরের মধ্যে পারফেকশন এলে তবেই না 90 আউট অফ 90 হবে, অর্থাৎ 90 হবে। অর্থাৎ তুমি যখন লিখবে প্রদোষ মানে সন্ধ্যাবেলা, আমি কি নোটসটা কেটে দেবো উত্তরটা এসএটিতে? না, কাটবো না। কেন কাটবো না? কারণ তোমার খাতা 60-এর মধ্যে আছে, 70 তুমি ঠিক লিখেছো। প্রদোষকাল সন্ধ্যাবেলা তুমি ঠিক লিখেছো, প্রদোষ পড়েছে তুমি সন্ধ্যাবেলা লিখেছো, তখনও আমি রাইট দিয়ে যাব। কখন মার্কসটা কাটবো বলো তো? যখন 82, 83, 85, যখন তোমার কম্পিটিশন 11 লাখ পরীক্ষার্থীর মধ্যে 20,000-এর মধ্যে চলে এসছে। তোমার খাতায় 85 ক্রস করছে, মানে তোমার কম্পিটিশনটা হচ্ছে 20,000 জনের মধ্যে। তখন ওই কালের জন্য, কাল না থাকার জন্য বেলা লিখেছো, ওটার জন্য আমি হাফ কাটবো। তার আগে কিন্তু 80-র আগে পর্যন্ত প্রদোষকাল মানে সন্ধ্যা বা সন্ধ্যাবেলা যাই লেখো না কেন, তোমরা ফুল মার্কস পাবে। কারণ তার আগে খাতা অতটা খোতানো হবে না, বা খাতা ডাবল রিভিশনে আসবে না। ডাবল রিভিশনে যখনই যাবে তখনই কিন্তু স্যার খোতাবেন যে কোথায় নাম্বারটা আমি এখান থেকে হাফ মাইনাস করব, তবে 90 থেকে কেটে 89 হয়ে যাবে, বা যে কোনো উপায় 89-এর মধ্যে বেঁধে রাখা। কারণ 90 দিতে মনে রাখবে স্যারের হাতটাও কিন্তু কাঁপে। তো চলো, প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো। পশুরা মানে ইউরোপিয়ান সাম্রাজ্যবাদী শক্তি। যখন সন্ধ্যাবেলায় সন্ধ্যার অন্ধকারে, কেন? আরে যত খারাপ কাজ কখন হয়? দিনের বেলায় হয় না। দিনের বেলায় সকল মানুষ জেগে থাকে না। যত খারাপ কাজ কখন হয়? যত রাত্রি বাড়ে। রাত্রের অন্ধকারে, সন্ধ্যার অন্ধকারে কি করে এরা? বেরিয়ে আসে, যাতে এদের মুখটা কেউ দেখতে না পায়। অর্থাৎ ইউরোপিয়ান শক্তি আফ্রিকাকে আক্রমণ করেছিল কোন সময়? যদি পরীক্ষায় প্রশ্ন পড়ে, সন্ধ্যাবেলা বা রাত্রের অন্ধকারে লিখবে। কেন বলো তো? পশুরা ঠিক রাত্রের অন্ধকারে শিকার করতে বেরিয়ে আসে, তাই না? কেন বলো তো? যাতে তাদের হিংস্র রূপটা অন্য কেউ দেখে না নেয়। ইউরোপিয়ান সাম্রাজ্যবাদী শক্তিকে তুলনা করা হয়েছে এই পশুদের সাথে, কারণ তাদের হিংস্রতা, তাদের ক্ষিপ্রতা, তাদের নিষ্ঠুরতা পশু কেউ হার মানায়। অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। আফ্রিকাবাসীর জীবন কি করলো? তারা শেষ করে দিল, পুরো আফ্রিকাকে তছনছ করে দিল। যে আফ্রিকা প্রকৃতির কোলে তার সুন্দর সমাহিত শান্ত রূপ নিয়ে বেড়ে চলেছিল, সেই আফ্রিকা আজ কি মৃত্যু ও ধ্বংসের কাল গহ্বরে তলিয়ে গেল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে। এই দুটো লাইন, মানহারা মানবী কাকে বলা হয়েছে? মানহারা মানবী বলা হয়েছে আফ্রিকাকে। ভালো করে বুঝো এই শব্দ দুটো, মানহারা মানবী আর যুগান্তের কবি। সবাই কি করে না, যুগান্তের কবি লিখে দেয়, তোমরা কিন্তু এটা লিখবে না। দেখো, আমি এখান থেকে অনেক কষ্ট করে যুগান্তের কবি বলতে কবি কাকে বুঝিয়েছেন এর অর্থটাকে বের করেছি। আমি শুধু যুগান্তের কবি অর্থটা বের করতে, তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, আমি 7টা বই পড়েছি। যুগান্তের কবি বলতে 7টা রবীন্দ্র সমালোচনা বই পড়েছি আমি, শুধু যুগান্তের কবি অর্থটা বের করার জন্য। কারণ আমি ধরো মাধ্যমিকের খাতা দেখা কমপ্লিট, মানে যারা খাতা দেখেন আর কি, তাদের ধরো প্রায় 9 বছর 10 বছর ওয়াচ করছি, সবাইকার একটাই কথা, সে যুগান্তের কবি সবাই লিখে দেয়, কিন্তু যুগান্তের কবি বলতে কাকে বুঝিয়েছেন এর যথাযথ উত্তর কোথাও নেই। তো যখন এই খবরটা আমার কানে এলো, তখন কি হলো না, আমার মধ্যে একটা জিজ্ঞাসা জাগলো, আরে যুগান্তের কবি বলতে কবি কি বুঝিয়েছেন? তো আফ্রিকা আমি নিজে যতবার পড়েছি, আমি যতবার নিজে চেষ্টা করেছি,
তো এখান থেকে একটা জিনিসই বুঝেছি সেটা হচ্ছে যুগান্তের কবি বলতে কবি কি বুঝিয়েছেন, এটা আমি মানে অর্থটা জানতে আমি সাহায্য নিয়েছিলাম আমার বিশিষ্ট স্যারেদের, এবং আমি কয়েকটা বই পড়েছি। সেটা হচ্ছে অসিত ভট্টাচার্যের লেখা রবীন্দ্র সমালোচনা, যেখানে তার অর্ধেকটা বর্ণনা পেয়েছি, এবং একটা হচ্ছে আমাদের বিশিষ্ট রবীন্দ্র সমালোচক যিনি ছিলেন সেই প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা দুটি বই থেকে আমি এর অর্থটা সংগ্রহ করেছি। সেখান থেকে আমি তোমাদের বলে দিই, যুগান্তের কবি বলতে তিনি লেখে নাও তোমরা এটা, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর ব্যথিত মানবাত্মার প্রতিভু হিসাবে, আই রিপিট, ব্যথিত মানবাত্মার প্রতিভু হিসেবে বিশ্ব মানবতাকে প্রতিকায়িত করতে চেয়েছেন। এটা নোটস করে রাখবে, কিন্তু এটা ভীষণ ইম্পর্ট্যান্ট এবং ভীষণ উপকার লাগবে তোমাদের। এবার হচ্ছে মানহারা মানবী। আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে। মানহারা মানবীকে আফ্রিকা, ক্লিয়ার? মানবী একটা স্ত্রীলিঙ্গ ভাবো, মানহারা যার মান সম্মান নেই। কার মান সম্মান নেই? এটা সিম্পল বোঝো। প্রথমে ভাবো আফ্রিকা একটা মেয়ে, একটু বড়দের মতো ভাববে, হ্যাঁ, যার মান সম্মান কেড়ে নেওয়া হচ্ছে তার ইচ্ছার বিরুদ্ধে, যাকে আমরা গোদা বাংলায় বলি, কেউ কিছু মনে করবে না, ধর্ষণ টাইপের একটা শব্দ তোমরা শুনেছ। দেখবে আফ্রিকাকে যদি আমরা একজন মানব হিসেবে কল্পনা করি, আর সাম্রাজ্যবাদী শক্তিকে যদি আমরা নিষ্ঠুর মানুষ হিসেবে কল্পনা করি, তোমরা একটা জিনিস দেখবে যে আফ্রিকার উপরে এই নিষ্ঠুর মানুষগুলো, সাম্রাজ্যবাদী শক্তিগুলো যে অত্যাচার চালিয়েছিল, সেই অত্যাচারের পর আফ্রিকার কি নিজের মান সম্মান আর বজায় থাকলো? তাহলে আফ্রিকা কি সেই মানবীর রূপটার মতো হলো না যার মান সম্মান কেড়ে নেওয়া হয়েছে? তোমরা বাকিটা বড় হয়েছ, বুঝে নাও, আমি একটা টার্ম বলে দিয়েছি, তোমরা ভেবে নাও যে আফ্রিকার উপরে কি কদর্য আক্রমণটা করা হয়েছে। আচ্ছা, আফ্রিকার উপরে এই যে আক্রমণটা হয়েছিল, আফ্রিকার ইচ্ছায় হয়েছিল? তো যখন তুমি কারো ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করছো, সেটাতেই তার মান সম্মান তুমি কেড়ে নিচ্ছ, এটা মনে রাখবে। তাহলে আফ্রিকার উপরে সাম্রাজ্যবাদী শক্তি যে অত্যাচারটা চালিয়েছিল, তারপরে কি তার মান সম্মান আছে? না স্যার, নেই। এখানে সে কথাই রবীন্দ্রনাথ বলতে চেয়েছেন যে মানহারা মানবীর পাশে আজ আর কেউ নেই। কেন নেই? কারণ ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তির মতো বৃহত্তর শক্তিগুলো তার উপরে চালিয়েছিল অকথ্য অত্যাচার, যে অত্যাচার আফ্রিকাকে শেষ করে দিয়েছিল। নেক্সট ওয়ান, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। তোমরা জানো এই শেষ স্তবকটাতে একটা মেন থিম কি? শেষ স্তবকটার মেন থিম হচ্ছে সাম্রাজ্যবাদী শক্তি। এই সাম্রাজ্যবাদী শক্তি একটা ফল্ট আছে, কি বলতো? নিজেদের মধ্যে, ধনী ব্যক্তিদের নিজেদের মধ্যে খাওয়া খাই। তুই বড়লোক হয়েছিস, আমি আরো হব, তুই এতটা হয়েছিস, আমি আরো হব। এই করতে যেয়ে তারা গরিব মানুষগুলোর উপরে অকথ্য অত্যাচার চালায়। বেশ, এবং একটা ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তি যখন আফ্রিকাকে আক্রমণ করলো, তখন অন্যান্য সাম্রাজ্যবাদী শক্তি যারা ছিল, অন্যান্য মহাদেশীয় শক্তি যারা ছিল, তারাও আফ্রিকাকে আক্রমণ করলো। ফলস্বরূপ ইউরোপীয় মহাদেশের সাথে অন্যান্য মহাদেশগুলোর একটা দ্বন্দ্বের জায়গা তৈরি হলো আফ্রিকাকে নিয়ে। এই ঠিক শেষ স্তবকে রবীন্দ্রনাথ এটাই বলতে চেয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বার্তা বা একটা বীজ নিহিত ছিল আফ্রিকাকে আক্রমণকে কেন্দ্র করে। আর তোমার নোটসের মূল থিমই হবে এটা, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বার্তা নিয়ে আসছে কি? এই সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসন নীতি। কবি কি বলছেন? বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। বলছে আফ্রিকার উপরে এই সাম্রাজ্যবাদী শক্তির যে অকথ্য অত্যাচার, তার উত্তর মানুষ হিসাবে একটাই উত্তর হতে পারে, ক্ষমা চেয়ে নেওয়া। কারণ ক্ষমার দান ছিল, যিনি ক্ষমা করেন তিনি মহান হন, যিনি ক্ষমা চান তিনিও মহান। তাই মানুষের উচিত আফ্রিকার উপরে এই অকথ্য অত্যাচার দেখে সমগ্র গরিব নিপীড়িত বঞ্চিত মহাদেশগুলোর কাছে মানুষের ক্ষমা চাওয়া উচিত, যে এই সাম্রাজ্যবাদের আগ্রাসন একটা
ভুল পথ, ভুল পন্থা, তাদের অত্যাচার ছিল অমানবিক, এবং সেই অমানবিকতার পাপ এতটুকু হলেও খণ্ডিত হবে যদি তারা ক্ষমা চায় মানুষের কাছে, আফ্রিকাবাসীর কাছে। তোমাদের আফ্রিকা কবিতা শেষ হলো। এরপরে হচ্ছে তোমাদের এখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনটা আমি তোমাদেরকে বলছি সেটা হচ্ছে, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, কাকে দাঁড়াতে বলা হয়েছে? মানহারা মানবী সম্বোধনের কারণ কি ছিল? আচ্ছা, তারপরে হচ্ছে নেক্সট হলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। অশুভ ধ্বনি বলতে কি বোঝানো হয়েছে? দিনের অন্তিম কাল ঘোষণা করার মর্মার্থ বুঝিয়ে দাও। এখান থেকে আমি দুটোই মাত্র প্রশ্ন তৈরি করেছি নিজে, এবং তোমাদেরকে সেই উত্তর তোমরা খুব তাড়াতাড়ি, অর্থাৎ আগামীকালই হয়তো পেয়ে যাবে। তোমাদের কোনো চিন্তার কোনো কিছু নেই। তাই এখান থেকে যে এমসিকিউটা, মানহারা মানবী কে এবং প্রদোষকাল এবং প্রদোষ শব্দের অর্থ কি, এই দুটো এমসিকিউ বা এসএটি তোমরা ভালো করে তৈরি করে রাখবে। তো চলো আজ এ পর্যন্তই, ক্লাস শুনে নাও। এরপরে তোমাদের অনলাইন ক্লাস 10টার মধ্যে প্রোভাইড করে দেওয়া হবে, অর্থাৎ তোমাদের যা ফল্ট হবে পুরো আফ্রিকা নিয়ে ডিসকাশন ক্লাস শুরু হবে। ওকে, তো চলো, ধন্যবাদ।